ভিন্নস্বাদের গল্পের সমাহার চ্যানেলে আমার আজকের নিবেদন লেখক তারাপদ রায়ের লেখা একটি মজার গল্প আত কপালে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। সকলেই কেমন ভালো ভালো গল্প লেখে, প্রেমের, ভালোবাসার, বিরহ বিচ্ছেদের গল্প, জীবনের জয় পরাজয়, বাঁচার লড়াইয়ের গল্প, কত আর্থ সামাজিক প্রশ্ন, বর্তমানের সমস্যাবলী সেই সব গল্পের মধ্যে ফুটে ওঠে। সুখ দুঃখের নিটোল গল্প সেসব। তার মধ্যে পাত্রপাত্রী চরিত্রাবলী রয়েছে, কথোপকথন অর্থাৎ চোখা চোখা লাকসই সব ডায়লগ আছে। সবচেয়ে বড় কথা, সেখানে কাহিনী আছে, সেই কাহিনীর গতি আছে, পরিণতি আছে। আমার গল্পগুলো কিছুতেই কেন যেন সেরকম হয় না, হাজার চেষ্টা করলেও না। কিরকম নেলা খেপা উল্টো পাল্টা গল্প হয়ে যায় আমার। সেগুলোর কারণ নেই, কাহিনী নেই, শুধু ফ্যাঁ ফ্যাঁ করে হাসি। কেন যে দয়ালু পাঠক, দয়াবতী পাঠিকা সেই হাঘরে গল্প পড়েন, কেন যে সম্পাদক মহোদয় অনুগ্রহবশত সেই ফাঁপা গল্পে ছাপেন, সেটা আমি যেমন বুঝতে পারি না, আরও অনেকেই পারেন না, এমনকি আমার স্ত্রী পর্যন্ত পারেন না। 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচির মতো একটা যৎকিঞ্চিত গল্পে 3 অনুচ্ছেদ ভূমিকা ফেঁদে বসার পরে খেয়াল হলো যে এরকমভাবে কালক্ষেপণ করা উচিত হচ্ছে না। কারণ আমাদের বর্তমানে কাহিনীর নায়কের আত কপালে হয়েছে, তাকে বেশিক্ষণ ঝুলিয়ে রাখা উচিত হবে না। আমাদের এই কাহিনীর নায়কের নাম সুদর্শন পাল। সুদর্শনের আত কপালে হয়েছে। আত কপালে ব্যাপারটা যারা জানেন না তাদের বোঝানোর চেষ্টা করব না। তবে যেটা আশঙ্কা করেছিলাম যে এই আজব শব্দটি কোনো অভিধানেই থাকবে না, সেটা ঠিক নয়। শব্দটি দেখছি সব অভিধানেই রয়েছে। খুব সম্ভব অভিধানকারেরা সঙ্গত কারণেই এই আত কপালে ব্যারামে খুব ভোগেন, সেজন্যই শব্দটি অভিধানে চলে গেছে। অভিধানের কথাই যখন উঠল, আগে আত কপালে শব্দটার অভিধানগত মানেটা দেখে নি। চলন্তিকায় আত কপালে মানে রয়েছে একদিকে মাথা ধরা, আর সংসদ বিস্তারিত করে বলেছেন অর্ধেক বা আংশিক মাথা বা কপাল জুড়িয়া আছে এমন মাথা ধরা। আত কপালে খুব গোলমেলে ব্যারাম, সহজে সারতে চায় না। মাথার একদিকে বাঁয়ে বা ডাইনে একটা মাথা ধরা সদা সর্বদা লুকিয়ে থাকে, কিছুতে যেতে চায় না। সারা দিন মান ধরে খুব কষ্ট দেয়। সেই সকালে ঘুম থেকে উঠে রাতে শোয়া পর্যন্ত যন্ত্রণা, কখনো কম কখনো বেশি। কিন্তু আমাদের এই কাহিনীর নায়ক সুদর্শন বাবুর আত কপালে অসুখটা অভ্যেস হয়ে গেছে। তিনি প্রায় বছরখানেক ধরে এই অসুখে ভুগছেন। প্রথম প্রথম খুব কষ্ট, খাওয়া পড়া, অফিস কাছারি করা, টিভি দেখা, খবরের কাগজ পড়া, সব কিছুতেই কষ্ট হতো। সব সময় মাথার মধ্যে একটা যন্ত্রণা, কপালে বাঁ দিকে ঘেঁষে একটা অসহ্য টানাটানি। অধিকলনের পট্টি কপালে দিয়ে দরজা জানলা বন্ধ করে চোখ বুজে অন্ধকার ঘরে শুয়ে থাকলে একটু আরাম হতো। মাথা ধরাটা এখনো সবসময় মাথার মধ্যে আছে, কিন্তু ব্যাপারটা সহ্য হয়ে গেছে সুদর্শন বাবুর। মাথায় একটু ঝাঁকি লাগলেই যন্ত্রণাটা চিরিক দিয়ে ওঠে, তাছাড়া অন্য সময় তেমন কষ্ট হয় না। কোনো রকমে কাজকর্ম দিনগত পাপক্ষয় করে যাওয়া যায়, ব্যথাটা থাকলেও জানান দেয় না। গত বছরের গোড়ায় যখন প্রথম আত কপালে হলো সুদর্শন বাবুর, তিনি 2-4 বার পাড়ার ডাক্তারের কাছে যাতায়াত করে অবশেষে 100 টাকা ভিজিটের বড় ডাক্তার দেখিয়েছিলেন। বড় ডাক্তার
নানা রকম পরীক্ষা নিরীক্ষা, মেডিকেল টেস্ট করেও যখন অসুখটার প্রকৃত কারণ নিরূপণ করতে পারলেন না, তিনি সুদর্শনবাবুকে বললেন, সরি, আপনার অসুখটা সহজে সারবে না। ওষুধপত্র খেয়ে কিছু সুরাহা হবে বলে মনে হয় না। অপেক্ষা করে দেখুন একা একা সেরে যায় কিনা। কালক্রমে অসুখটা সম্পূর্ণ সেরে যায়নি বটে, তবে তার দাপট অনেকটা কমেছে। সুদর্শনবাবু টের পান যন্ত্রণাটা মাথার মধ্যেই কোথায় লুকিয়ে আছে। মাথা নড়াচড়া করলে, বিশেষ করে জোরে হাসলে মাথায় লাগে, তাছাড়া মালুম হয় না। সম্প্রতি কয়েক সপ্তাহ আগে সেই বড় ডাক্তারবাবুর কাছে আবার গিয়েছিলেন সুদর্শনবাবু। আরেকবার 100 টাকা ভিজিট দিয়ে দেখালেন। সব শুনে ডাক্তারবাবু বললেন, তাহলে তো এখন আর আপনার কষ্ট নেই। সুদর্শনবাবু বললেন, না স্যার, কষ্ট আছে। ওই যে বললাম না, হাসলে পরে মাথায় জাঁকি লাগলে ব্যথা লাগে, যন্ত্রণা হয়। ডাক্তারবাবু বললেন, এর কিছু করা যাবে না। আপনি হাসা ছেড়ে দিন, এখন থেকে হাসবেন না। সেই থেকে সুদর্শনবাবু হাসা ছেড়ে দিয়েছেন, মানে ছাড়ার চেষ্টা করছেন। কিন্তু হাসা ছেড়ে দেওয়া সহজ কাজ নয়। হাসি সম্পূর্ণ বন্ধ করার আগে এ নিয়ে আর একদিন আরও 100 টাকা ভিজিট দিয়ে ডাক্তারবাবুর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছিলেন সুদর্শনবাবু। সুদর্শনবাবু জিজ্ঞাসা ছিল একটা, হাসা ছেড়ে দিলে কোনো ক্ষতি হবে না তো? সুদর্শনবাবু বলেছিলেন, অতি বড় বেয়াড়া বদমাইশ শয়তান লোক পর্যন্ত হাসে। হার্টের রোগী, ফাঁসির আসামি, জজ সাহেব, মন্ত্রী, উকিল, পুলিশের দারোগা, ডাক্তার পর্যন্ত হাসে। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে, থানার লকআপে, শ্মশানে পর্যন্ত লোক হাসে। এ অবস্থায় যদি আমি হাসি বন্ধ করি, আমার কোনো ক্ষতি হবে না তো? অনেক রকম ভেবেচিন্তে ডাক্তারবাবু বলেছিলেন, আপনার কথার মধ্যে একটা যুক্তি আছে, কিন্তু আপনি তো ইচ্ছে করে শখ করে হাসি বন্ধ করছেন না। হাসতে আপনার কষ্ট হয়, যন্ত্রণা বাড়ে, তাই আপনি হাসি বন্ধ করছেন। তাছাড়া আরও একটা কথা আছে, হাসতে যে হবেই এমন কোনো কথা নেই। কোথাও কোনো বইতে, ডাক্তারি শাস্ত্রে এমন কথা লেখা নেই যে হাসতে হবেই। প্রতিদিন এতক্ষণ না হাসলে মানুষ মরে যাবে বা তার কোনো কঠিন অসুখ হবে। সুদর্শনবাবু বললেন, একদম হাসে না এমন কোনো রোগী আপনি দেখেছেন কি? না, সেরকম দেখছি বলে হলফ করে বলতে পারবো না। তবে অনেক রোগীর মধ্যে 2-4 জন এরকমের ঘটতেই পারে। সে হয়তো হাসে না, কখনোই হাসে না, কোনো কারণেই হাসে না। সে হয়তো নিজেই জানে না যে সে কখন হাসে না, অন্যেরাও হয়তো খেয়াল করে না। এই রকম ভাবে না হেসে সে দিব্যি মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দেয়। খায় দায়, ঘুমোয়, বাজার করে, অফিস করে, কেউ কিছু টের পায় না। কেউ ধরতে পারে না যে এই লোকটি একদম হাসে না। এই পর্যন্ত একদমে বলে একটু থেমে খুবই দার্শনিকের মতো গলায় ডাক্তারবাবু বললেন, আর ধরবেই বা কি করে? কেউ তো আর সব সময় হাসে না। কথায় কথায় তো আর সর্বদা হাসার দরকার পড়ে না। কেউ যদি একেবারেই কখনো না হাসে, সেটা ধরা সহজ নয়। যে লোকটাকে এখন হাসতে দেখা যাচ্ছে না, সে যে কখনোই হাসে না, সেটা কি করে বোঝা যাবে? ডাক্তারবাবুর সুপরামর্শ শুনে খুবই দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরলেন সুদর্শনবাবু। বলা বাহুল্য, ডাক্তারবাবুর কথা শুনে তার খুব হাসি পাচ্ছিল। বহু কষ্টে ডাক্তারবাবুর সামনে হাসির বেগ দমন করেছিলেন। কিন্তু ডাক্তারবাবুর ওখান থেকে ফিরে এসে যখনই ডাক্তারবাবুর উপদেশ তার মনে পড়ছে, তিনি অনর্গল হাসির দমকে ফেটে পড়ছেন।
এবং সঙ্গে সঙ্গে মাথার মধ্যে বাঁ দিকের কপালটা যন্ত্রণায় মুচড়িয়ে উঠছে। তীব্র ব্যথায় হাসি থেমে গেছে, কিন্তু হাসির কারণটা থেকে গেল। যত যন্ত্রণাদায়কই হোক, হাসি বন্ধ করা কঠিন। এছাড়া আর একটা গোলমেলে ব্যাপার আছে। সুদর্শনবাবুর ঠাকুরদা ছিলেন হেড পণ্ডিত, বাবা ছিলেন হেডমাস্টার। দুজনেই মোটা সোটা লম্বা চওড়া কৃষ্ণকায় পুরুষ। আর সুদর্শনবাবু রোগা ফর্সা চিকন চেহারার মানুষ। আসলে সুদর্শনবাবু হলেন মা ঠগনি মানুষ, মায়ের মতো গঠন পেয়েছেন। সুদর্শনবাবুর সেই কৃষ্ণ কায়া অনতি দীর্ঘা পরমা সুন্দরী জননীর জননী অর্থাৎ তার দিদিমাও একই রকম ছিলেন। সুদর্শনবাবুর পিতা পিতামহ ছিলেন স্বভাবত এবং বৃত্তিগত কারণে গম্ভীর প্রকৃতির মানুষ। দৈনন্দিন পৃথিবীতে তাঁরা হাসির কারণ কখনোই খুঁজে পাননি, বিশেষ কখনো হাসতেনও না। আদতে এটা একটা শৃঙ্খলার মধ্যে চললে এমন কিছু ঘটা বা ভাবা সম্ভব নয় যাতে হাসি পেতে পারে। সুদর্শনবাবু যদি পিতৃপিতামহের সরাসরি উত্তরাধিকার পেতেন, তাহলে হাসি বন্ধ করা ব্যাপারে তাকে অত কষ্ট করতে হতো না। কিন্তু ওই যে বলেছিলাম, সুদর্শনবাবু মা ঠগনি সন্তান। তার জিন কোষ চিন্তা ভাবনা সবই মাতৃতান্ত্রিক। ফলে হাসির ব্যাপারটা তিনি জন্মসূত্রে পেয়েছেন, মায়ের দিক থেকে। সুদর্শনবাবুর দিদিমা ছিলেন সুখে দুঃখে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে সদা রসিকা। দুই একটা ছোট উদাহরণ দিলে ব্যাপারটা প্রমাণ হবে। দিদিমা ছাদে আমসত্ত্ব শুকোতে দিয়েছিলেন হালকা বাঁশের ফাঁক ফাঁক ঝুড়ি চাপা দিয়ে। সেই ঝুড়ি উল্টিয়ে কালো পাথরের অতিকায় থালা ভর্তি আমসত্ত্ব কাকেরা দল বেঁধে ঠুকরিয়ে খেয়ে নিয়েছে। বিকেলবেলা ছাদে উঠে আমসত্ত্ব নামাতে গিয়ে ওল্টানো ঝুড়ি এবং শূন্য থালা দেখে দিদিমা হেসে আকুল হয়ে গেলেন। সেদিন কেন যে তিনি অত হেসেছিলেন সুদর্শনবাবু সেটা আজও বোধগম্য নয়। আর একবার একটা ব্যাঙ উঠোন থেকে বারবার লাফ দিয়ে ঠাকুর দালানের বারান্দায় উঠবার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই প্রয়োজনীয় উচ্চতায় উঠতে না পারায় বারবার বারান্দার নিচে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যাচ্ছিল। দিদিমা পুজোর ঘরে পুজো করতে বসেছিলেন। সেখান থেকে অধ্যবসায়ী ব্যাঙের এই কার্যকলাপ দেখে তিনি পুজো বন্ধ করে হাসতে লাগলেন। সুদর্শনবাবুর মায়ের ব্যাপারে একটা ঘটনা উল্লেখ করলেই যথেষ্ট। সুদর্শনবাবুর মা একদিন পা পিছলিয়ে পড়ে গিয়েছিলেন। সে সাংঘাতিক পড়া। এক ঘর লোকের সামনে ভারী শরীর নিয়ে মেঝেতে মাথা ঠুকে গিয়েছিল। সাধারণত কেউ হঠাৎ পা পিছলিয়ে পড়ে গেলে যে পড়ে সে ছাড়া বাকি সবাই হেসে ওঠে, কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রম হয়েছিল। সকলের সঙ্গে নিজের পতনে তিনিও হেসেছিলেন। তখন কিন্তু তার মাথা ফেটে গিয়ে রক্ত পড়ছে কপাল দিয়ে। মা দিদিমার ধাতটা সুদর্শনবাবুও পেয়েছেন। সব কারণেই তার হাসি পায়। ডাক্তারবাবুর হাসতে নিষেধ থাকা সত্ত্বেও সুদর্শনবাবু ভেবে দেখলেন যে তার মা যদি মাথা ফেটে গেলেও হাসতে পারেন, তিনি কেন মাথা ধরা নিয়ে হাসতে পারবেন না? কিন্তু ব্যাপারটা বেশ কষ্টের ব্যাপার। পূর্বজন্মের ঋণ বলে একটা কথা প্রচলিত আছে। সুদর্শনবাবু নিশ্চয়ই বড় ডাক্তারবাবুর কাছে আগের জন্মে অনেক টাকা ধার করেছিলেন। এ জন্মে সেটা শোধ না দিয়ে অব্যাহতি নেই। তাই এর পরেও আর একদিন সেই বড় ডাক্তারবাবুর কাছে যেতে হলো সুদর্শনবাবুকে। তিনি ইতিমধ্যে সুদর্শনবাবুকে মোটামুটি বুঝে ফেলেছেন। আজ ভদ্রতার খাতিরে আর ভিজিট নিতে চাইলেন না, কিন্তু সুদর্শনবাবু জোর করে একটা 100 টাকার নোট ডাক্তারবাবুর টেবিলে পেপারওয়েট চাপা দিয়ে রেখে দিলেন। তিনি বিচক্ষণ লোক, তিনি জানেন ডাক্তারের ভিজিট আর উকিলের ফি সব সময় দেওয়া উচিত, তাতেই মঙ্গল হয়। সে যা হোক, আজ মহা দুর্যোগের দিন। বাইরে চারদিক কালো করে প্রবল বৃষ্টি হচ্ছে। ডাক্তারবাবুর চেম্বারে আজ ভিড় নেই। সর্বশেষ রোগী এক সুদর্শনবাবুই রয়েছেন। আজ সুযোগ পেয়ে তিনি ডাক্তারবাবুর সঙ্গে মন খোলসা করে আলোচনা করলেন। সুদর্শনবাবু বললেন,
ডাক্তারবাবু, আপনার পরামর্শ মেনে যে চলা যাচ্ছে না। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, কি পরামর্শ? ওই যে আপনি বলেছিলেন না, ওই যে না হাসতে বলেছিলেন। আসলে আপনার কষ্ট হয়, তাই আপনাকে হাসতে বারণ করেছিলাম। না হেসে যে পারি না, হাসবো না ভাবলে আমার যে আরো বেশি হাসি পায়। কিন্তু আপনি বলেছিলেন না, বেশি হাসলে আপনার যন্ত্রণা বেশি হয়, ব্যথা বাড়ে। খুব কষ্ট হয়, খুব ব্যথা হয়। তাহলে আপনি হাসবেন কেন? এত কি হাসির ব্যাপার আছে? কিসে আপনি হাসেন? সুদর্শনবাবু স্বীকার করলেন যে বাজারে জিনিসপত্রের দাম শুনলে তাঁর হাসি পায়। খবরের কাগজের খবর পড়লে, নেতাদের বক্তৃতা শুনলে তার হাসি পায়। হাসির গল্প পড়লে, হাসির সিনেমা বা সিরিয়াল দেখলে তার হাসি পায়। দুঃখের গল্প পড়লে, দুঃখের সিনেমা বা সিরিয়াল দেখলে তিনি হাস্য সম্বরণ করতে পারেন না। সব শুনে ডাক্তারবাবু বললেন, কিন্তু আপনাকে তো হাসলে চলবে না, একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা, আপনি কি ভেবে দেখেছেন, এই যে এত পশু পাখি, এরা কখনো হাসে না? কুকুর হাসে না, বিড়াল হাসে না, কাক হাসে না, কোকিল হাসে না, গরু ঘোড়া বাঘ সিংহ এমনকি হায়না পর্যন্ত হাসে না। অথচ এদের না হেসে কোনো অসুবিধা হচ্ছে না। যে যার মতো বেশ তরতাজা থাকছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে। না হেসে জীবজগতের এদের কারো বিন্দুমাত্র অসুবিধে বা ক্ষতি হচ্ছে না। তাহলে আপনি কেন হাসবেন? লতা পাতা গাছ কেউ কখনো হাসে না, তবু আপনাকে হাসতে হবে? ডাক্তারবাবুর এই বক্তৃতা শুনে ছোট করে অট্টহাস্যে ভেঙে পড়লেন সুদর্শনবাবু। হাসতে হাসতে মাথার যন্ত্রণায় কোকিয়ে উঠতে উঠতে সুদর্শনবাবু বললেন, কিন্তু কিন্তু আমি আমি যে মানুষ, না হেসে আমার যে কোনো গতি নেই। কি করি, না হেসে আমার কোনো উপায় নেই। এই বলে ডাক্তারবাবুর চেম্বারের মেঝেতে পেটে হাত দিয়ে হেসে গড়াতে গড়াতে, সেই সঙ্গে মাথার ঝাঁকিতে অসহ্য যন্ত্রণায় গোঙাতে লাগলেন সুদর্শনবাবু। তাঁর বক্তৃতার পরিণতি দেখে ডাক্তারবাবু স্তম্ভিত। এর চেয়েও অবাক কাণ্ড, হো হো করে হাসতে হাসতে হঠাৎ এক সময় যন্ত্রণার গোঙানিটা থেমে গেল সুদর্শনবাবুর। তিনি টের পেলেন যন্ত্রণাটা মাথা থেকে চলে গেছে। ডাক্তারবাবুও বুঝতে পারলেন তাঁর সেই পুরনো রোগী এইমাত্র রোগমুক্ত হয়েছেন। কিন্তু কি করে সেটা সম্ভব হলো সেটা তিনি ধরতে পারলেন না। ধরতে পারলেও তেমন কোনো সুবিধে ছিল না। শুধু হাসতে 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 আত কপালের মতো কঠিন অসুখ সেরে যেতে পারে, ডাক্তারবাবুর পক্ষে সেটা ভাবা কঠিন।